প্রিয় বন্ধুরা, আজকের বিষয় সাঁওতাল বিদ্রোহ। প্রথমেই আমাদের জানতে হবে সাঁওতাল কারা। সাঁওতালরা হলো কঠোর পরিশ্রমী, শান্তিপ্রিয়, সহজ সরল কৃষিজীবী আদিবাসী সম্প্রদায়। কৃষিকাজই ছিল তাদের প্রধান জীবিকা। তারা বনের ফলমূল, কন্দমূল সংগ্রহ করে এবং কৃষিকাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করত। তারা তাদের বনভূমির উপর ছিল তাদের স্বাভাবিক অধিকার। তারা বনভূমি যেখানে তারা চাষবাস করত সেখানে তারা কখনোই কোনো রকম কোনো ট্যাক্স দিত না। প্রাথমিকভাবে তারা বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মানভূম, সিংভূম, ছোটনাগপুরের পালামো অঞ্চলে বসবাস করত। কিন্তু গন্ডগোল বাঁধল 1793 সালের 22শে মার্চ, যখন লর্ড কর্নওয়ালিসের দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হলো। তখন সাঁওতালদের যে জমি, যে অধিকারটা, সেটা চলে গেল জমিদার বা ইজারাদারদের হাতে, যারা কোনোদিন তাদের জমির ওপরে কোনোদিন ট্যাক্স দেয়নি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে তাদেরকেও ট্যাক্স দিতে তারা বাধ্য হলো। সেই সঙ্গে চলতে থাকলো জমিদারদের, ইজারাদারদের, মহাজন শ্রেণীর এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের কিংবা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের অত্যাচার তাদের উপরে হতে লাগলো। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে তারা তাদের স্বাভাবিক যেখানে তারা বসবাস করত সেই সব জায়গা ছেড়ে তারা আরও পূর্ব দিকে রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে এসে বসবাস করতে শুরু করলো। যেখানে তারা বসবাস করতে শুরু করলো সেটা গহীন অরণ্য, এবং রাজমহল পাহাড়ের প্রান্তদেশ কেটে তারা যে জমি তৈরি করলো তাকে তারা বলতো দামিন ই কোহি। এই দামিন ই কোহি শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। এটা অবশ্য পরবর্তীকালে এর ব্যবহার হয় ট্যাক্স ফ্রি ল্যান্ড ফর সাঁওতালস হিসাবে, এবং এখানে তারা কৃষি জমি তৈরি করে সেখানে স্বাধীনভাবে চাষবাস করতে লাগলো। এখানে কোনো রকম তারা ট্যাক্স দিত না। কিন্তু পরবর্তীকালে এখানেও জমিদাররা, ইজারাদাররা তাদের পিছু ছাড়লো না। জমিদার শ্রেণী, ইজারাদার শ্রেণী এখানে এসেও তাদের উপরে ট্যাক্স বসাতে চাইলো। যেখানে তারা কোনোদিন ট্যাক্স দিত না, বহু চাঁদ আগে থেকে তাদের পূর্বপুরুষ কোনোদিন তাদের এখানে কোনো ট্যাক্স দেয়নি, তাদেরকে যখন এখানে ট্যাক্স দেওয়া শুরু হলো তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হলো। তারা বলতো যে এই দিকুরাই তাদের সর্বনাশ করছে। দিকু 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 একটি সাঁওতালি শব্দ। এই দিকু এর অর্থ হলো প্রবঞ্চক বা ঠক। আর সাঁওতালরা এই দিকুকে ব্যবহার করত যারা বহিরাগত। যারা বহিরাগত কারা? জমিদার, ইজারাদার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্য দল, রেলের কর্মচারী, মহাজন শ্রেণী, শস্য বিক্রেতা, এরা সবাই দিকু, যারা তাদের স্বাধীন রাজ্যে অবাঞ্ছিতভাবে যারা প্রবেশ করেছে। এই রকম পরিস্থিতিতে তাদের মধ্যে আস্তে আস্তে বিদ্রোহের আগুন জ্বলে উঠছিল। যদি বলা হয় যে সাঁওতাল বিদ্রোহের আসল কারণ কি, তার প্রথমেই যদি একদম গোড়ার কারণে যদি যায় সেটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত, যেটি 1793 সালের 22শে মার্চ লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন। তাছাড়াও যে কারণগুলি
দায়ী। বন্ধুরা, সেই সময় মহাজন শ্রেণীরা যখন সুদের কারবার করত, তাদেরকে উচ্চ হারে উচ্চ সুদের হারে তাদের টাকা দিত, কখনো 50%, কখনো 500%। এবং বেশিরভাগই ছিল, সাঁওতালরা বেশিরভাগই ছিল অশিক্ষিত সম্প্রদায়, সেহেতু তাদেরকে প্রজন্মের পর প্রজন্ম তাদের ঠকিয়ে রাখা হতো। এমনকি এমনও হয়েছে, একবার যদি কেউ সুদ নিয়ে ফেলতো, প্রজন্মের পর প্রজন্ম তারা কেউ আর সেই সুদের গণ্ডি থেকে কিংবা সুদের বেড়াজাল থেকে তারা বেরোতে পারত না। তাদের এই সুদের জন্য তারা ভূমিহীন, দিনমজুরে কিংবা ভূমিদাসে তারা পরিণত হয়েছিল। আরও একটি বিশেষ কারণ, সেই সময় যারা মহাজন শ্রেণী কিংবা যারা শস্যের যারা কারবার করত, তারা এক ধরনের বাটখারা ব্যবহার করত, যেটা আমরা পুরোনো দিনে আগে শুনেছি, কেনারাম বেচারাম বাটখারা। অর্থাৎ কেনার সময় একরকম বাটখারা এবং বেচার সময় অন্যরকম বাটখারা। এই রকমভাবেও সাঁওতালদের ঠকানো হতো। এই রকম অবস্থায় তাদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলতে থাকে এবং তারা সমবেত হয়। বন্ধুরা, 30শে জুন 1855 এই দিনে সিধু কানুর নেতৃত্বে তাদের দামিনী কহির মধ্যে ভাকনাডিহির মাঠে, হ্যাঁ বন্ধুরা, ভাকনাডিহির মাঠে প্রায় 10,000 সাঁওতাল মানুষজন একত্রিত হয়। এক উঁচু জায়গা থেকে সিধু বক্তৃতা দিতে শুরু করে। সিধু বলেন, আমাদের পূর্বপুরুষ কোনোদিন দামিনী কহিতে কোনোদিন কোনো ট্যাক্স দেয়নি, কোনো রকম কোনো অত্যাচার হয়নি, কিন্তু এই দিকুরা এসে আমাদের উপরে অত্যাচার করছে। আমরা আমাদের যে স্বাভাবিক অঞ্চল ছেড়ে আমরা এখানে এসে পৌঁছেছি, এই দামিনী কহি আমরা তৈরি করেছি, এখানে থেকেও যদি আমাদের চলে যেতে হয়, আমরা কোথায় যাব? তখন তাদের মনে হয় তাদের একমাত্র পথ, সিধু বলেন, ঠাকুরজি আমায় বলেছেন আমাদের বিদ্রোহ করতে হবে বা হুল করতে হবে। হুল এই শব্দটি একটি সাঁওতাল শব্দ, যার মানে হলো বিদ্রোহ। এবং সবার মধ্যে একটা বিদ্রোহের আগুন জ্বলতে থাকে এবং সেই বিদ্রোহটা ছড়িয়ে পড়ে। যে সব লিডার বা নেতা এই সাঁওতাল বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল, সিধু কানু, চাঁদ ভৈরব দুই ভাই, ডোমন মাঝি, গোক্ক প্রভৃতিরা এই বিদ্রোহের নেতৃত্ব দিতে থাকে। তারা জমিদারদের, মহাজন শ্রেণীদের উপর আক্রমণ করে, নীলকুঠি জ্বালিয়ে দেয়, ইংরেজ কর্মচারীদের উপর অত্যাচার শুরু করে, রেল লাইন উপড়ে দেয়। এইরকমভাবে তারা বিদ্রোহ করতে থাকে। এভাবে আরেকটি বিশেষ ঘটনা, বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত পাকুর রাজবাড়ি চাঁদ ও ভৈরব এই সেই পাকুর রাজবাড়ি লুট করে। এবং এই বিদ্রোহ হতে হতে এমন একটা অবস্থা হয়, মহেশগঞ্জ থেকে মুর্শিদাবাদ, বীরভূম, মানভূম, সিংভূম, মুঙ্গের, ছোটনাগপুর, হাজারিবাগ, এই পুরো অঞ্চল জুড়ে এক মুক্তাঞ্চলে পরিণত হয়, সাঁওতাল মুক্তাঞ্চলে পরিণত হয়, যেখানে তারা ঘোষণা করে যে তারা কোনো রকম ট্যাক্স দেবে না। কিন্তু বন্ধুরা, সাঁওতাল শ্রেণীরা এরকম একটা মুক্তাঞ্চল পরিবেশ তৈরি করছে, সেটা তো কখনোই ইংরেজরা মেনে নিতে পারেনি। তারাও এবার উদ্যত হয় এই বিদ্রোহ দমন করতে। ইংরেজ সেনাবাহিনী, ভাবলে অবাক হবেন, ইংরেজ সেনাবাহিনী বাংলার নবাব তথা মুর্শিদাবাদের নবাবের সাহায্য নিয়ে এই বিদ্রোহ দমনে উদ্যত হয়। ইংরেজদের সেই আধুনিক অস্ত্রশস্ত্রের কাছে
সাঁওতালদের লাঠি, বড়শি, বল্লম, তীর-ধনুক টিকতে পারেনি। তারা সহজেই এই বিদ্রোহ দমন করতে থাকে। ভাবলে অবাক হবেন, মুর্শিদাবাদের নবাব 36টি গ্রাম হাতির দ্বারা পিষে 36টি গ্রাম শেষ করে দিয়েছিল। সাঁওতালদের যে 36টি গ্রাম শেষ করে দিয়েছিল। এমন ভাবে দমন পীড়ন করতে থাকে যে সাঁওতালদের অবস্থা খুবই খারাপ করে দেয়। সিধুকে গুলি করে হত্যা করা হয়, কানুর ফাঁসি হয় এবং প্রায় 23,000 মানুষজনকে বনে বাঁশে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। এইরকম নিষ্ঠুরভাবে তাদের হত্যা করা হয়। আরো অনেকজনের 7 থেকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রকম ভাবে বিদ্রোহকে দমন করা হয়। এক স্বাধীন চেতা মানুষদের বিদ্রোহকে এইভাবে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে এইভাবে দমন করা হয়। কিন্তু সাঁওতাল বিদ্রোহ দমন হয়েছে কিংবা এটা ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়নি। ব্রিটিশ সরকার বুঝতে পারে এই স্বাধীন চেতা, স্বাধীন প্রিয়, সহজ সরল, শান্তশিষ্ট এই জনজাতিকে লুট করে আর বেশি দিন থাকা যাবে না। এই জন্য তাদের জন্য এক স্বাধীন সাঁওতাল পরগনা গঠন করে। সেখানে জমিদার, ইজারাদারদের নির্দেশ দেয় তারা যেন সেখান থেকে ট্যাক্স সংগ্রহ না করে এবং মহাজন শ্রেণীদেরকেও সুদের হার নির্দিষ্ট করে দেন। বন্ধুরা, এই ছিল সাঁওতাল বিদ্রোহ।